দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় পঞ্চদশ সংশোধনী এবং তত্ত্বাবধায়ক সরকার। আলোচনার জন্য উপস্থিত আছেন সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক, অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উন্নয়ন কর্মী বদিউল আলম মজুমদার এবং আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। বদিউল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। একভাবে বললে তো মানে আপনার একটা বিজয় হয়েছে। অনেক দিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে লড়াই করছেন, আপনি মামলা করেছিলেন, শেষ পর্যন্ত একটা রায়ও পেয়েছেন। দুটো রায় পেয়েছি। দুটো রায় পেয়েছেন, ইনফ্যাক্ট তিনটা রায়। আচ্ছা, আপনি সেই তিনটা তাহলে ব্যাখ্যা করবেন। মানে কমনলি সবারই ধারণা আছে যে আপনি জিতেছেন এই মামলায়, এবং জিতবার তো কথাই। হোয়াট ইজ ইউর ফিলিং, কীরকম করে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, জিতেছি, আবার ওই যে অচল অবস্থাও রয়ে গিয়েছে। জিতেছি এই অর্থে যে আমাদের আপনার দর্শকদের হয়তো অনেকেরই মনে আছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে 1996 সালে, এটা হাইকোর্টের দুটো বেঞ্চে এটার হয়েছে, বিচার হয়েছে, এবং দুটো বেঞ্চে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছিল। এরপরে বিচারপতি খারলকের নেতৃত্বে আমাদের আপিল বিভাগের পুরো আপিল বিভাগের একটা বিভক্ত রায়ের মাধ্যমে এটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। অসাংবিধানিক ঘোষণা করা হয় ভবিষ্যতের জন্য, প্রসপেক্টিভলি ডিক্লেয়ার্ড ভয়েড অ্যান্ড আল্ট্রা ভায়োলেন্স অফ দি কনস্টিটিউশন। সেই রায়টা হয়েছিল 2011 সালের 10ই মে। খারলকের নেতৃত্বে ওই রায়টা হয়েছিল। তো ওই রায়টার বিরুদ্ধে আমি আই ওয়াজ দ্য লিড পিটিশনার। এবং আমরা 5 জনে আমরা ওটা রিভিউ চেয়েছিলাম। তো রিভিউতে আমরা প্রতিকার পেয়েছি। তো ওই একটা বিজয়। তার মানে যে খারলক সাহেবের যে রায়টা দিয়েছেন, সেই রায়টা যেটা তিনি বদলিয়ে ফেলেছিলেন। তিনি প্রথম যেটা আসলে ওটাই রায়, যে 10ই মে 2011, সেটাতে তিনি বলছেন প্রসপেক্টিভলি ভয়েড 2 নির্বাচনের পরে। ওটা পরে তিনি বদলিয়ে ফেলেছেন 18 মাস পরে, যখন তিনি বিস্তৃত রায় দেন। ওটা কিন্তু ফাইনাল রায় নয়, ওটা বিস্তৃত রায়। ফাইনাল রায়টা ওই শর্ট অর্ডারটাই ফাইনাল রায়। তো উনি কিন্তু বদলে দিয়েছেন, ওই 2 নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে, ওটা বদলিয়ে দিয়েছিলেন উনি। ইটস এ ফ্রড অন দ্য কোর্ট। এনিওয়ে, তো ওটা বিজয় একটা, যে আদালত আপিল বিভাগের সেই রায়কে অসাংবিধানিক ঘোষণা করেছে, এবং যেই রকম আমাদের সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছিল সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা ফিরিয়ে এনেছে। তো এটা একটা বিজয়। আরেকটা হলো যে শেখ হাসিনা শুধু এই যে আদালতের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাই, সংসদের মাধ্যমেও করেছিল। এবং যেটা যে পদ্ধতিতে করেছিল, প্রথমে একটা বিশেষ কমিটি, সংসদে একটা বিশেষ কমিটি গঠিত হয়েছিল সাজদা চৌধুরীর নেতৃত্বে, এবং সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন এটার ভাইস চেয়ার। তো এবং ওটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা জোটসঙ্গী তাদেরকে নিয়েই ওই বিশেষ কমিটিটা হয়েছিল। বিএনপি তাতে অংশগ্রহণ করে নাই। ওই কমিটি ওই যে খারলকের রায়ের পরে, খারলক যখন অসাংবিধানিক ঘোষণা করল, তারপরে 29শে মে 2011 তারিখে সর্বসম্মত সিদ্ধান্ত নিল যে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন করা হবে। পরদিন তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, প্রধানমন্ত্রী এটা নাকচ করে দিলেন। যদিও ওই যে কমিটির সামনে, বিশেষ কমিটির সামনে প্রধানমন্ত্রীও গিয়েছিলেন, গিয়ে বলেছেন যে একটা সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখে দেন। তো উনি ওনার মত পরিবর্তন করেছে। তো তার বিরুদ্ধে আমি আদালতে, আমরা 5 জন, সেই 5 জনেই আই ওয়াজ দ্য লিড পিটিশনার, আমরা হাইকোর্টে যাই। তো হাইকোর্টে আংশিক আমরা এই যে পেয়েছি, প্রতিকার পেয়েছি। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে। তারপরে সংবিধানের কতগুলো 7 অনুচ্ছেদ, যে জোর করে যদি ক্ষমতা দখল করে, কিংবা এই সম্পর্কে, এই সংবিধান সম্পর্কে কোনো নাগরিকও যদি মানুষের মনে বিরূপ ধারণা দেয়, তাহলে তারা রাষ্ট্রদ্রোহিতার
অভিযোগে অভিযুক্ত হতে পারে। একই সাথে সংবিধানের প্রায় 1/3 তারা ওই যে অসংশোধনযোগ্য বলে ঘোষণা করেছিল। তো এইগুলো বাতিল করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার একটা ওই যে পথ সুগম হয়েছে। একই সাথে যে হাইকোর্টের ফারাহ মাহবুবের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ তারা আরেকটা করেছে, সংবিধানের 142 অনুচ্ছেদ এটা কিন্তু সংবিধান সংশোধন করার প্রক্রিয়া। কয়েকটা অনুচ্ছেদ যদি সংশোধন করতে হয় তাহলে কিন্তু গণভোট করতে হবে, তো ওটাও ফিরিয়ে আনছে। পঞ্চদশ সংসদ বাদে ওটাও বাতিল করা হয়েছিল। তো এই কতগুলো ক্ষেত্রে প্রতিকার পেয়েছি। তো এই আমরা আংশিক প্রতিকার পেয়েছি। তাহলে এই যে দ্বিতীয় বিজয়, আংশিক বিজয়। আর তৃতীয়টা হলো তা আমরা আপিল বিভাগে গিয়েছি, আমরা ওই হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করি। আমরা পুরো বিষয়টাই কিছু ব্যতিক্রম ছাড়া, কতগুলো বিষয় ছাড়া প্রায় পুরো বিষয়টাই পঞ্চদশ সংসদে আমরা বাতিল চেয়েছিলাম। তো সেখানে সুপ্রিম কোর্ট যেটা করেছে, হাইকোর্টের রায়টাই বহাল রেখেছে এবং এতে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। তো আমাদের এখন ওই যে আমাদের তত্ত্বাবধায়ক সম্পর্কিত 3টা অথরিটির কাছে তিনটা ওই যে বিকল্প আমাদের সামনে আছে। একটা হইল যে ত্রয়োদশ সংসদ ফিরে এসছে। ওই যে আগের যেই পদ্ধতি ছিল, সর্বশেষ প্রধান বিচারপতিকে নিয়ে উনি হবেন প্রধান উপদেষ্টা এবং এরপরে 10 জন বোধহয় আমার যতটুকু মনে পড়ে তাদেরকে নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ওটা ফিরে আসছে। আর এটাতে এই যেটা এই 2-3 দিন আগে রায় হলো পঞ্চদশ সংসদের পরে, এটা আংশিকভাবে ফিরে এসছে এবং এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার ব্যাপারে জটিলতা আছে। কারণ পঞ্চদশ সংসদে একটা বিধান আছে যে নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে সংসদকে বহাল রেখে। তো সংসদকে বহাল রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা তো দুরূহ বিষয় এবং এটা সম্ভব না। তো এই জিনিসটা আমাদের আপিল বিভাগ, আমরা এটা বাতিল চেয়েছিলাম, এটা আপিল আরও কয়েকটা জিনিস আমরা বাতিল চেয়েছিলাম, এটা করে নাই। তো এটাও ওই আংশিক বিজয়ের অংশ আর কি, যেটা হাইকোর্টে বিজয় অর্জন করেছে ওটা ওই অব্যাহত রয়েছে। আরেকটা হইলো আমাদের যে গণভোট হলো। আপনি এত কথা বললেন, তাহলে আপনি কি এটাকে বিজয় মনে করছেন না কি মনে করছেন? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ওই যে পথ সুগম হয়েছে। এখন বলটা হইলো আমাদের সংসদের কোর্টে, কারণ আমাদেরও এবার জুলাই চার্টার যেটা গণভোট হলো সেখানেও তো একটা ভিন্ন ফর্মুলেশন আছে যে ভিন্নভাবে। তো এই 3টার সমন্বয় করে এখন আমাদের সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তারা এই যে সংসদ বহাল রেখে নির্বাচনের যে বিধানটা পঞ্চদশ, সেটা বাতিল করতে হবে অবশ্যই। সারা হোসেন কি বলবেন? ডক্টর বদিউল আলম যেটা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার আবার চালু করার ক্ষেত্রে পথ সুগম হয়েছে, অতটুকু একটা বিজয় উনি মনে করছেন। আমরা সবাই সেটা মনে করতে পারি, কিন্তু এই যে একটা জটিলতার সৃষ্টি হয়েছে, আমরা অবশ্যই রায় এখনো হাতে পাইনি, জাস্ট সংক্ষিপ্ত আকারে এটা শোনানো হয়েছে কোর্টে, লিখিত রায়টা তো পরে পাওয়া যাবে, সেখানে দেখা যাক কীভাবে কি আসে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বাদে যে অন্য প্রশ্নগুলো ছিল কোর্টের সামনে পঞ্চদশ সংশোধনীকে ঘিরে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন যে 4টি পয়েন্টে হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছেন, একটা হলো তত্ত্বাবধায়কের ব্যাপারে, আরেকটা হলো গণভোটের ব্যাপারে, আরেকটা ছিল যে আদালতের এখতিয়ার কতদূর থাকবে, যে আদালত এখন হাইকোর্টে যে আমরা রিট করতে পারি এই ক্ষমতা অধ্যস্থান আদালতের থাকবে কিনা, এরকম একটা ব্যাপার পঞ্চদশ সংশোধনীতে ছিল, সেটা ওনারা বলেছেন যে করা যাবে না। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে 2টি যে নতুন ধারা সংযোজন করা হয়েছিল সংবিধানের, সেই আপনার মনে থাকবে সেই 7-এর ক আর 7-এর খ, যেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো অসাংবিধানিক পন্থায় কোনোভাবে, আরও অনেক কিছু আছে কিন্তু মূল কথা হচ্ছে কোনো অসাংবিধানিক পন্থার যেটা কোনো ব্যাখ্যা নাই, সেভাবে কেউ অন্য কোনো নাগরিকের যদি সংবিধানের উপর আস্থা কমানোর চেষ্টা করে বা আস্থা নষ্ট করার চেষ্টা করে, সেটার জন্য তাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য দায়ী হতে হবে। এবং সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা বলে আমরা জানি না যে অন্য কোনো দেশে এরকম কোনো অপরাধ আছে কিনা, কিন্তু এরকম একটা অপরাধ সৃষ্টি করার চেষ্টা করা হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এবং এখানে আরেকটা জিনিসও বলা হয়েছে 7-এর খতে, যেই
সংবিধানের যে অংশ বিশেষগুলোকে সংবিধানের বিশেষ মৌলিক কাঠামো হিসেবে ধরা হবে বা বেসিক স্ট্রাকচার, সেগুলোকে কোনোভাবে কোনো সময় সংসদও কিন্তু কখনো পরিবর্তন করতে পারবে না। তো এই দুইটা হ্যাঁ 1/3 দিয়ে, সো এই বিষয়টা, এই দুইটা বিষয় যে বাতিল করা হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব বড় একটা বিজয় আসলে। কারণ এই দুইটি ধারা সংযোজন করা মানে পুরো আমাদের সংবিধানকে প্রায় আসলে অর্থহীন করে ফেলা। যেখানে সংবিধানের 7 ধারায় বলা আছে জনগণই হচ্ছে ক্ষমতার সকল ক্ষমতার উৎস, আবার 7-এর ক আর খতে বলে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে জনগণকে কিভাবে ষড়যন্ত্রের জন্য দায়ী করা হবে, রাষ্ট্রদ্রোহিতার জন্য দায়ী করা হবে, কেন, তাই না, সম্পূর্ণভাবে বাকস্বাধীনতা হরণ করা। তো সেই দুইটা ধারা বাতিল করা আমার মনে হচ্ছে অনেক বড় একটা ইঙ্গিত এবং অনেক বড় একটা বিজয় অবশ্যই। এখন যেটা আরেকটা ব্যাপারও আছে যে হাইকোর্ট তো এই 4টি বিষয়গুলো বাতিল করেছেন এবং এখন আমাদের অ্যাপেলেট ডিভিশনে মোটামুটি সেই রায়টাই টিকিয়ে রেখেছেন। এবং সেটার আরেকটি ইমপ্লিকেশন হচ্ছে যে পঞ্চদশ সংশোধনের যে অনেকগুলো ধারা আসলে এখানে ছিল, প্রায় 55 বোধহয়, এবং আরও কয়েকটি মৌলিক বিষয়, সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টও হাত দেন নাই, অ্যাপেলেট ডিভিশনও হাত দেননি। তারা বলেছেন যে এই বিষয়গুলো সংসদ দেখবেন। তো তার মধ্যে কি কি আছে? একটা বড় বেশ কয়েকটি বিষয় আছে যেগুলো আসলে ইতিহাস ঘিরে, এবং আমরা জানি আওয়ামী লীগের আমলে আমরা অনেকেই সমালোচনা করেছি, আপনি বিশেষ করে, এবং আপনাদেরকে সাথে আমরা আরও অনেকেই একমত হয়েছি যে আদালতের মাধ্যমে ইতিহাস স্থাপন করার প্রচেষ্টাটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ যেটা হয়েছে ওই সময়। তো এখন সংবিধানেও এই সংযোজনগুলো জোর জবরদস্তিভাবে করে একই চেষ্টা হয়েছিল। যেমন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, যেটা প্রশংসিত সারা দুনিয়া জুড়ে অবশ্যই, কিন্তু সেটাকে কেনই বা সংবিধানের সাথে জুড়ে দিতে হবে সেটা অনেকের কাছে পরিষ্কার ছিল না, কিন্তু সেটাই করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। মানে ভাষণের অর্থ বা গুরুত্ব কোনোভাবেই তো কমে না যদি এটা সংবিধানের সাথে সংযোজন না করা হয়। তারপরে ওই সময় সংযোজন করা হয়েছিল। আবার স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন না দিয়েছেন এটা নিয়ে একটা তর্ক বিতর্ক আছে, কিন্তু এখানে বঙ্গবন্ধুর নামে যে ঘোষণা সেটা আবার সংবিধানের সাথে সংযোজন করা হয়েছিল। তো এই জিনিসগুলো আসলে প্রয়োজন ছিল কিনা আমার মনে হয় এটা নিয়ে আমরা আরও আলোচনা করতে পারি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন কোনো কথা বলেনি। তারা বলেছেন যে এগুলো যে করা হয়েছে সংসদ দেখবে, এগুলো রাখবে না, ফেলে দিবে। আরেকটা দিক হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী যখন করা হয় তার মধ্যে ধর্মনিরপেক্ষতার ব্যাপারে যে পরিবর্তনগুলো মাঝখানে এসেছিল, মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে, পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে ধর্মনিরপেক্ষতার পুরো কাঠামোটা যে আসলে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে, সেগুলো আবার সংযোজন করার জন্য এর আগে একটা রায় হয়েছিল পঞ্চম সংশোধনী নিয়ে, সেই রায়ে ওই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। তো ওই অনুযায়ী নতুন করে আবার এই ধারাগুলো সংযোজন করা হয়েছে। কিছুটা হলো সম্পূর্ণভাবে 72-এর সংবিধানে যা ছিল তা আরোপ করা হয়নি, নতুন নতুন কিছু ধারা অবশ্যই নিয়ে আসা হয়েছে। তো সেটাও একটা যাচাই বাছাই করার ব্যাপার, যে কারণে আমি কিছুটা কি বলবো রিলিভড হয়েছিলাম যে ডক্টর বদিউল আলমের মামলায় যে আবেদনটা করা হয়েছিল যে সম্পূর্ণভাবে পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা হোক, সেটা যেহেতু কোর্ট করে নাই, সেটাতে অ্যাজ আই সেড কিছুটা রিলিভড হয়েছিলাম এই কারণে যে যদি সম্পূর্ণরূপে বাতিল হতো তাহলে ধর্মনিরপেক্ষতাও যে ফিরে আসলো বা অসাম্প্রদায়িকতার বিষয়গুলো যে আবার সংবিধানে ফিরছে, ওগুলো তো একসাথে বাতিল হয়ে যেত। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো সংসদে যাবে, সংসদে আলাপ আলোচনা হতে পারে যে ওনারা এগুলো আবার বাদ দিতে চাচ্ছেন কিনা। মানে আমরা এই যে 5-10 বছর পরে আমাদের পুরা রাষ্ট্রীয় পরিচয়টা কি বদলাতে থাকবো কিনা, নাকি একটু স্থির হওয়ার চেষ্টা করব, এবং কোন পয়েন্টে ওনারা পরিবর্তনগুলো আনবেন, কোনটাকে ওনারা প্রায়োরিটি দিবেন, অগ্রাধিকার দিবেন, এই বিষয়গুলো তো এখন আমাদের সামনে আছে। মনে হচ্ছে অ্যাটলিস্ট যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটাকে অগ্রাধিকার দেওয়াই উচিত, কারণ এটার উপরেই নির্ভর করবে আমরা 5 বছর পরে কোন দিকে যাব, আবার আমরা নির্বাচন কী ধরনের হবে, কারা অংশগ্রহণ করবে, এরকম প্রশ্নে আমরা আটকে যাব, নাকি যেই ধারাটা সবাই আবার চালু করতে চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ধারা, সেটা আমরা ঠিক মতো সেটা নিয়ে আমরা এগোতে পারবো। কিন্তু মনে হচ্ছে সেটার উপরে ফোকাসটা করা উচিত, অন্যান্য প্রশ্নগুলো নিয়ে কী হবে সেটা তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। যারা বদিউল আলম মজুমদার, মানে আমরা দুজন প্রায় একই রকমই কথা বলেছেন এবং সেটাই স্বাভাবিক, একসাথেই লড়াইটা করেছেন, মামলা হয়তো আপনি লড়েছেন, উনিও একভাবে চেম্বার থেকে হয়েছে, জি জি, উনি একভাবে লড়েছেন। তো এইটা ধরেন
জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের তো একটা প্রপোজিশন আছে, আবার এইখানে মানে আমি যতদূর বুঝেছি খুব স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না, এই দুটো করে ক্ল্যাশ করবে, কি হতে পারে? এখন এই জন্যই বলছি, তো আপনার এই প্রশ্নের আগে ওই যে আমি যেটা এক কথায় বলেছি, এটা এখন বলটা এখন সংসদের কোর্টে, সংসদে এইসব সমাধান করতে হবে, 3টা অল্টারনেটিভ আছে। তো তার আগে ওই যে আমিও বলেছিলাম যে 7 খ বাতিল করেছে, এবং এগুলো নিঃসন্দেহে বড় অর্জন। এবং 7 ক যেটা, যে কেউ যদি বল প্রয়োগ করে ক্ষমতা ও সংবিধান বাতিল করে ইত্যাদি, এগুলো দেশদ্রোহিতা, এটাকে বলা হয় যে হালাল সংশোধনী। এটাকে হয়েছে, এটা পাকিস্তান থেকে এসছে, এটা যুক্ত করা হয়েছে। আর পরেরটা তো ওই যে নাগরিকরা সংবিধান সম্পর্কে কিছু বললেই এটা দেশদ্রোহিতা, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এগুলো বাতিল হয়েছে, নিঃসন্দেহে এগুলো ভালো অর্জন। তো আমরা স্যারা যেটা বলেছেন যে আমরা, হ্যাঁ, আমাদের প্রাথমিক সাবমিশনে আমরা পুরোটাই বাতিল চেয়েছি, কিন্তু পরবর্তীতে আমরা যখন আমাদের যে আইনজ্ঞ, যিনি যখন কোর্টের সামনে করেছেন, সাবমিট করে কোর্টের সামনে যখন আর্গুমেন্ট করেছেন, তখন ওই যে কিছু আমরা সবগুলো বাতিল চাই নাই, কিছু যেমন ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্পর্কে, তারপরে আমরা ওই যে নির্বাচন কমিশন সম্পর্কে একটা বিধান আছে, এই কতগুলো অনেকগুলো বিষয়, এবং আমার সাথে তখন স্যারেরও কথা হয়েছিল, ওনারও পরামর্শ আমরা নিয়েছি, সেই অনুযায়ী আমরা পুরোপুরি বাতিল চাই নাই, কিন্তু কিছু ওই যে তারা এটাকে বলে কন্ডোনেশন, তারা মার্জনা করার আমরা চেয়েছিলাম, ওকে। কিন্তু ওইদিকে আমাদের বিচারালয় হাঁটেনি, হাইকোর্ট যেটা রায় দিয়েছে ওটাই বহাল রেখেছে। এবং এই পুরো বিষয়টা এখন 3টা অল্টারনেটিভ আছে, এখন আমাদের সংসদকেই এটা সিদ্ধান্ত দিতে হবে কীভাবে এটা সমাধান হবে। তবে একটু ইতিহাসের দিকে একটু আমরা তাকাতে চাই, একটু প্রেক্ষাপটটা। এই পুরো বিষয়টা এসছে কিন্তু একটা এই যে আদালতের রায় সম্পর্কে একটা অপব্যাখ্যা, যে 10ই মে 2011 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। 29শে মে যে ওই যে বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধনের একটা প্রস্তাব করে, শুধু তাই নয়, একটা খসড়াও তৈরি করেছে, সংবিধান সংশোধনের খসড়াও তৈরি করেছিল। পরদিন তারা প্রধানমন্ত্রীর কাছে যান, প্রধানমন্ত্রী এটা নাকচ করে দেন। নাকচ করে দিয়ে উনি একটা বক্তব্য রেখেছিলেন, আমি একটা বইও লিখেছি সম্পর্কে। তিনি বক্তব্য দিয়েছেন যে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, আমি করি নাই, আদালতের রায় মানা আমাদের জন্য বাধ্যতামূলক। এবং উনি বলেছেন, কোট করি আমি, যে আদালত বলেছে, আদালত তার পর্যবেক্ষণ বলছে, যদি পরবর্তী 2 নির্বাচন সংসদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হয়, তাহলে সংসদকে সেই সিদ্ধান্ত নিতে হবে, যেটা আদালত বলেনি। আদালত ক্লিয়ারলি বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভলি, ভবিষ্যতের জন্য বাতিল করা হলো এবং অসাংবিধানিক ঘোষণা করলো, এবং পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হইতে পারে। এবং এরপরে বলেছে পরবর্তীতে যে পর্যবেক্ষণ, যে সংসদ চাইলে বিচারপতিদেরকে বাদ দেওয়ার জন্য, আগেরটা আনকন্ডিশনাল ছিল, বিচারপতিকে বাদ দেওয়ার জন্য সংসদ এটা সংশোধন করতে পারে। তো শেখ হাসিনা যখন বলেছে যে সংসদ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, আমাদের কিছু করার নেই, এখন আমাদের এটাই গ্রহণ করতে হবে, এবং এই যুক্তির ভিত্তিতে তিনি 5ম সংশোধনী পাশ করে সংসদের মাধ্যমে এতে বাতিল করে। তো আমার কাছে এটা সবাই মেনে নিয়েছে যে এটাই আমাদের নিয়তি, এটাই হবে। কিন্তু আমি দুর্ভাগ্যবশত আইনজ্ঞ না হয়েও আমি এটা গ্রহণ করি নাই। আমি একটু ঘাটাঘাটি করেছি, ঘাটাঘাটি করে দেখেছি যে সংসদ আদালত তো তাই বলে নাই। আদালত পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কথা বলেছে। এবং শুধু তাই নয়, এই যে 7 খতে যেটা 1/3 যে অসংশোধনযোগ্য, যে সংবিধানে কতগুলো মৌলিক কাঠামো আছে, এই কাঠামোগুলো পরিবর্তন করতে পারে না। শেখ হাসিনা যে বক্তব্যটা দিলেন,
এর মাধ্যমে সবাই ধরে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার আর আর মানে জীবন্ত নেই, মৃত। অতএব আমাদের ওই যে দলীয় সরকারের অধীনে হইতে হবে, তো এটা আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। এবং এই যে ৭ খতে যেটা বলা হয়েছে যে 1/3 এটা অসংশোধনযোগ্য। তো এই সংবিধানে কতগুলো বলে বেসিক স্ট্রাকচার, মূল কাঠামো, যে যেমন গণতন্ত্র, আইনের শাসন ইত্যাদি, এই বিষয়গুলো এই সংসদ কিন্তু এগুলো পরিবর্তন করতে পারে। মাঝে যদি আপনাকে একটু বোঝার জন্য জিজ্ঞেস করি, বেসিক স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচার হলো ওই যে সহজভাবে উদাহরণ দিলে একটা দালানের কথা চিন্তা করেন, এটাতে কতগুলো পিলার থাকে। কনস্টিটিউশন দিয়ে বলে, কনস্টিটিউশনে বলে যে কতগুলো বিষয় আছে, যেমন আইনের শাসন, গণতন্ত্র, তারপরে আরও এরকম 4-5টা আছে, যেগুলো হলো হয় এগুলো পরিবর্তন করতে হলে হয় গণপরিষদ লাগবে, না হয় গণভোট লাগবে। জনগণের সংবিধান হলো উইল অফ দি পিপল, জনগণের মতামতের, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। স্পষ্ট করে ডিফাইন করে থাকা উচিত না? হ্যাঁ, ওই যে কয়েকটা আছে, আদালতে আবার এগুলো তো পরিবর্তন হয়েছে, আমাদের একাধিক হয় মানে তো বেসিক নয়। ওই যে কতগুলো জিনিস আছে এগুলো তো ধরে নেওয়া হয়, এগুলো কিন্তু আমাদের জুরিসডিকশনে এই বাংলাদেশ, ইন্ডিয়া এইসবে এই বেসিক স্ট্রাকচার ডকট্রিনটা আমরা গ্রহণ করি, কিন্তু পশ্চিমা দেশে এগুলো গ্রহণ করে না এই বেসিক স্ট্রাকচার। কি বলবো যে কিভাবে এসছে জিনিসটা, মানে এই মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডকট্রিন এসছে এই ভিত্তিতে যে একটি আদালত থেকে যখন কোনো সাংবিধানিক সংশোধনীকে আবার এক্সামিন করা হবে, পরীক্ষা করা হবে, সেটা সাংবিধানিক কিনা সেটা কিভাবে বলা হবে, সাধারণত ধরে নেওয়া হয় একটা মানে সাংবিধানিক সংশোধনীকে তো কোর্ট খুব সহজে আসলে কখনো অসাংবিধানিক ঘোষণা করেনি। এইটা করার জন্য যে ফার্স্ট একটা বিশাল জাজমেন্ট ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট দেয় কেশবানন্দ ভারতী নামে, সেখানে এই থিওরিটা আসে, মৌলিক কাঠামোর থিওরি। অবশ্যই বাংলাদেশেও ইস্ট পাকিস্তান আমলেও আমাদের ঢাকা হাইকোর্টের একটা রায় ছিল, ফজল কাদের চৌধুরীর নামে যে রায়টা হয়েছে, সেখানে ওই বিষয়টা এসেছিল। বাট সারা পৃথিবী জানে ওই ইন্ডিয়ান জাজমেন্টটা, পরে ওটা আমরা আবার ফলো করেছি, ওখানে আরও বিস্তারিতভাবে এসছে। তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো সংবিধানের একটা মৌলিক কাঠামো থাকতে পারে, কিন্তু মৌলিক কাঠামোর কিভাবে এটা কিভাবে নির্ধারণ করা হবে সেটা কোর্ট করতে পারে। আপনি যেটা বলছিলেন যে না, এটা সবার জানা উচিত, সেটা ঠিক, কিন্তু এটা আসলে আগে থেকে লে ডাউন করা যায় না এরকম সংবিধানের মধ্যে যে এগুলোই হচ্ছে। এটা একটা ইন্টারপ্রিটেশন বলতে পারেন, একটা ব্যাখ্যা, এবং টাইম টু টাইম চেঞ্জ হতে পারে, কারণ সমাজে যেরকম পরিবর্তন হচ্ছে সেজন্য চেঞ্জ হতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেগুলো আমাদের কোর্ট বলেছে মৌলিক কাঠামোর অংশ, তার মধ্যে গণতন্ত্র একটা, আইনের শাসন একটা, বিচার ব্যবস্থার স্বাধীনতা একটা, মৌলিক অধিকার যেমন একটা, পঞ্চম সংশোধনীতে তারা কিন্তু বলেছে ইলেকশন প্রসেস, আর পঞ্চম সংশোধনীর রায় তারা কিন্তু বলেছিল যে ধর্মনিরপেক্ষতাও কিন্তু মৌলিক কাঠামোর একটি অংশ। তা এখন এবং ওই প্রেক্ষিতে এটা আবার সংযোজন করা হয় সংবিধানে। সো বাট আই থিঙ্ক এখানে সংবিধানে যে চেষ্টা করা হয়েছে যে ওই সময়কার সরকার যেটাকে মৌলিক কাঠামো মনে করেছে সেগুলো তারা বলে দিবে আগে থেকে সংবিধান, এবং সেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না, সেটা কিন্তু মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনেরই পরিপন্থী না। কিন্তু আমি একটু যুক্ত করি যে মৌলিক কাঠামো যেটা ধরে নেওয়া হয়, ওই যে আমাদের দেশে কিন্তু এটা উদ্ভব হয়েছিল, তারপরে ওই কেশবানন্দী ওটা ইন্ডিয়াতে ওটাই পরিচিত এখন, ইন্ডিয়ানরা করেছে, কিন্তু আসলে উৎপত্তি হয়েছিল বাংলাদেশে। তো কতগুলো সীমিত বিষয় কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 1/3 মানে বেসিক স্ট্রাকচার, মানে এগুলোতে হাত দেওয়া যাবে না। ওই সংবিধান তো সংসদ করতে পারে, সংবিধান সংশোধন করতে পারে 142 অনুচ্ছেদের অধীনে, এবং কিন্তু এগুলোতে হাত দিতে পারবে না। এগুলোকে পরিবর্তন করতে হলে হয় গণভোট লাগবে, না গণপরিষদ লাগবে। তো একটা ঘটনাই তো বোঝাচ্ছে যে ডিফাইন করা হচ্ছে এই 1/3 হবে না। হ্যাঁ, আবার সেটার বিতর্ক হচ্ছে এই 1/3 এত দূর চলবে না, সীমিত। আই থিঙ্ক এটা মোটামুটি একটা কনসেনসাস আছে। বদরুল ভাই, আমি যদি আপনাকে এর উপরে জিজ্ঞেস করি, ধরেন সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, ইজ ইট আ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন? আমার ঠিক মনে নাই, ওনার হয়তো মনে থাকতে পারে, উনি বলছেন যে এটা বেসিক। হ্যাঁ, ওই যে আনোয়ার হোসেন রায় বলা হয়েছে। হ্যাঁ, আনোয়ার হোসেনের মামলা
যেটাতে প্রথম বেসিক স্ট্রাকচার ডিফাইন করেছে আমাদের সুপ্রিম কোর্ট। তারপরে এটারও আরও কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু কতগুলো বিষয়, যে আইনের শাসন, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে সুষ্ঠু নির্বাচন, তারপরে গণতন্ত্র ইত্যাদি কিন্তু সবাই ধরে নিয়েছে। যেহেতু এই যে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারটা একটা বেসিক স্ট্রাকচারের ব্যাপার বলছেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারও কি একটা বেসিক স্ট্রাকচারের অংশ? এটা ওই যে আদালত, কোন আদালত, ওই যে স্যার যেটা বলেছেন যে আদালত এগুলো ঘোষণা করে। আমার যতটুকু মনে পড়ে আদালতই তো দুই রকম করছে, কিন্তু ওই যে সুষ্ঠু নির্বাচন, তো সুষ্ঠু, ইনফ্যাক্ট যে খায়রুল্লক যে রায়টা দিল, তখন 8 জন, আমার যতটুকু মনে পড়ে 8 জন ছিলেন, অ্যামিকাস কুরি ছিলেন। তো এই যেটা এই যে খায়রুল্লকের রায় যেটা বলা হয়েছে যে গণতন্ত্র, তার মানে নির্বাচিত প্রতিনিধিদের শাসন একদিনের জন্য এটা থেকে আমাদের বিচ্যুতি করতে পারবে না। কিন্তু ওই 8 জনের মধ্যে 7 জন, অ্যাকসেপ্টিং ওই যে আজমাল হোসেন কিউসি ছাড়া, উনিও ওই যে অত জোরালোভাবে বলেন নাই। ওই যে মাহমুদুল ইসলাম সহ সব আমাদের বাঘা সব ওই যে আইনজীবী, ওনারা সবাই বলেছেন এই সাময়িক সময়ের জন্য নির্বাচিত প্রতিনিধিদের না থাকাটা গ্রহণযোগ্য, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সুষ্ঠু নির্বাচন যাতে নিশ্চিত হয়, আমাদের যাতে গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। তো সেই অর্থে এটাকেও ধরা যায় যে আমাদের বেসিক স্ট্রাকচার, কতগুলো মৌলিক বিষয়, এগুলোতে হাত দিতে পারবে না। 142 অনুচ্ছেদের অনুযায়ী তারা সংবিধান সংশোধন করতে পারবে, কিন্তু কতগুলো ক্ষেত্রে, যেমন সংবিধানের যদি মুখবন্ধ এবং সংবিধানের 8 অনুচ্ছেদ, 48 অনুচ্ছেদ, 56 অনুচ্ছেদ, এরকম সীমিত কতগুলো যদি করে, তারা যদি সংশোধন করে, তাহলে কিন্তু গণভোট করতে হবে এই সব ক্ষেত্রে। তো ওই যে তো এটা হলো সংশোধনের ব্যাপারে। আর ওই যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা মানে খোল মালচে পাল্টে ফেলা, এবং ওটা করতে হলে গণভোট লাগবে, না হয় গণপরিষদ লাগবে। এবং এটা 1/3 ঘোষণা করেছে, মানে ওই যে প্রায় মানে সংবিধান সংশোধন করাই প্রায় অসম্ভব করে ফেলেছে। আপনি কিছু বলতে দিতেন? না, সেটাই বলছি। এবং এই যে 7-এর মানে আপনি শেষে যে 7-এর ক্ষয়ের কথা বললেন, যে পরিবর্তন করা যাবে না এবং কোন কোন ধারাকে মৌলিক কাঠামো হিসেবে ধরা হয়েছে, তার মধ্যে তারা বলেছেন যে 3য় অধ্যায়, যেটা 3য় ভাগ, এর সকল অনুচ্ছেদ। এখন 3য় ভাগ হচ্ছে আমাদের যেখানে মৌলিক অধিকারগুলোর বর্ণনা দেওয়া আছে, কিন্তু আমাদের মৌলিক অধিকারের বর্ণনা যেভাবে দেওয়া, সেখানেও কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। যেমন আপনি আমার চেয়ে ভালো জানেন, বাক স্বাধীনতার ব্যাখ্যা যেভাবে দেওয়া আছে, এটা যে শর্ত সাপেক্ষ, অনেক শর্তগুলো আসলে কোনোভাবে খাপ খায় না বর্তমান যুগে এবং আন্তর্জাতিক আইনের সাথে। একই সাথে ইভেন এই যে আটকের ব্যাপারে যে বলা হয়েছে যে নিবর্তনমূলক আদেশ যেমন দেওয়া যায়, আটক করা যায়, প্রিভেন্টিভ ডিটেনশন সম্ভব, যেটার জন্য সংশোধনী করা হয়েছিল আওয়ামী লীগ আমলে 70-এর দশকে, সেগুলো কেন আমরা রেখে দিব? সেগুলো তো নিশ্চয়ই আরও প্রগতিশীলভাবে সেগুলো সংশোধন হতে পারে ভবিষ্যতে। যে অবস্থায় আছে 72-এ যেভাবে মৌলিক অধিকার সংজ্ঞায়িত হয়েছে, তার চাইতে আরও উন্নতভাবে কিন্তু সংজ্ঞায়িত হতে পারে। সেটা না, সেই সম্ভাবনাটা একদম বন্ধ করে দিয়ে এখানে বলা হয়েছিল যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা তো কোনোভাবে যৌক্তিক না। মানে এই যে ধরেন, যখন সংস্কার কমিশনের বৈঠকগুলো চলে, তখন একটা অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ এখনও আছে, যে অন্তর্বর্তী সরকার যে প্রস্তাবগুলো দিয়েছে, সেই প্রস্তাবের মধ্যে সংগঠনের মৌল নীতির অনেক পরিবর্তন করা হয়েছে। মূল নীতি সংগঠনের পরিবর্তন করা হয়েছে। 4 বেসিক প্রিন্সিপাল ছিল, বেসিক্স অফ দি কনস্টিটিউশন অ্যান্ড বেসিক প্রিন্সিপালস অফ দি কনস্টিটিউশন। কি তফাৎ? বেসিক স্ট্রাকচার, বেসিক প্রিন্সিপালস, মৌলিক মূলনীতিগুলো হচ্ছে আমাদের যে সংবিধানের 2য় অধ্যায় যেগুলো আছে, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, বাট বেসিক স্ট্রাকচার গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, যে 4টি পিলার আর কি, 4টি স্তম্ভ, পিলার, হ্যাঁ, সেগুলোর সাথে আর মৌলিক কাঠামোর সাথে পার্থক্য কি? কি পার্থক্য? কিছু পার্থক্য তো দেখা যায়, কারণ মূল ওই 4টি স্তম্ভে আছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, আর মৌলিক কাঠামো তো তার চাইতে আরও ব্যাপক। সেখানে যেমন মৌলিক অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার স্বাধীনতা, আইনের শাসন, এই বিষয়গুলো রয়েছে। একটা পার্থক্য তো সেখানে আছেই। আমি একটু যুক্ত করতে পারি, এই যে সংবিধানের মূলনীতি হলো নীতি কথা,
এগুলো নীতিকথা, এগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। আর বেসিক স্ট্রাকচার হলো কংক্রিট, Pillar যে একটা, হ্যাঁ। কংক্রিট পিলার, এগুলো হাত দেওয়া যাবে না। এগুলো সমাজতন্ত্রের হাত দিয়েছেন না? না, সমাজতন্ত্র এটা তো কিন্তু মূলনীতি। সমাজতন্ত্র কিন্তু মূলনীতি, নীতিকথা স্ট্রাকচার নাই। না, বেসিক গণতন্ত্র? গণতন্ত্র বেসিক স্ট্রাকচার, গণতন্ত্র বেসিক স্ট্রাকচার। আর ওই যে যেটা আপনি মূলনীতি বদলে ফেলা হয়েছে ওই যে ঐক্যবদ্ধ কমিশনের ক্ষেত্রে, আমি বুঝতে পারছি আপনি হ্যাঁ, নিশ্চয়ই কোনটা না, বলছি। যেটা করা হয়েছে, যে আমরা সবাই জানি যে নির্বাচন হলে নির্বাচনে বিএনপি, আমরা তখনই সবাই ধারণা করেছি বিএনপি জিতবে এবং জামাত, বিএনপি এরা ওই যে বড় দল, এরা ক্ষমতায় যাবে, ক্ষমতার বিরোধী দল হবে। ওই যে তখন তাদের কিন্তু এই যে মূলনীতি সম্পর্কে তাদের ভিন্ন ধারণা, ওই যে ধর্ম এইসব ইত্যাদি, এইসব ভিন্ন ধারণা। যেটা বলা হয়েছে যে যেটাই তারা যুক্ত করুক, এই কতগুলো জিনিস থাকতে হবে, যেমন গণতন্ত্র, তারপরে ওই যে ধর্মীয় স্বাধীনতা, এইরকম কতগুলো বিষয় থাকতে হবে। তো একটা রক্ষা কবচ ওটা ছিল, ওটা কিন্তু বদলে ফেলা হয়নি, এগুলো রাখতে হবে। ওটাই কিন্তু ঐক্যবদ্ধ কমিশনের ওই যে সাথে যে রাজনৈতিক দল আপনাদের সাথে যে আলোচনা হয়েছে, ওটা একটা রক্ষা কবচ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ সবাই জানে পরবর্তীতে নির্বাচনের পরে, কারণ ওই জিয়াউর রহমান যেটা করেছেন তার ওই যে সংশোধনের মাধ্যমে, ওখানে যে ফর্মুলেশন, ওই ফর্মুলেশন হয়তো তারা ফিরে আনতে চাইবে, কিন্তু এগুলো যেন বাদ না যায়। ব্যারিস্টার সারা হোসেন, মানে এই যে রায়টা হলো, এটা পরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বলেন গণভোট সাংবিধানিকভাবে ফিরল নাকি এটা সংসদে দিতে হবে আবার এখন গণভোট? হ্যাঁ, এখন আমরা আগে যেটা দেখেছি যে যখনই অ্যাপেলেট ডিভিশন থেকে কোনো রায় নেমেছে কোনো সাংবিধানিক সংশোধনীর ব্যাপারে, রায় নামার পরে কিন্তু আবার সংসদেও একটা সংশোধনী পাশ করা হয়েছে, এবং সেটার আগে যেটা পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে যেমন দেখা গেল একটা কমিটি করা হলো, সেখানে অবশ্যই কমিটির সুপারিশ শেষ পর্যন্ত উপেক্ষা করা হয়েছে, কিন্তু কমিটি একটা প্রক্রিয়ার মাধ্যমে তো গিয়েছিল, অনেক বিশেষজ্ঞের মতামত নিয়েছে, আবার আইনজীবীদের কতগুলো মতামত কিন্তু নিয়েছে, সংসদে যায় নাই, তারা সংবিধান ছেপে দিয়েছে, সংবিধান অন্তর্ভুক্ত ঢুকিয়ে করে ফেলেছে দিয়েছে। ওখানে, তাই না? তার মানে এগুলো কি সংবিধানের স্বেচ্ছাচার? কোনো observation আছে? এগুলো অনেকেই মনে করে যে একদল আমাদের আইনজ্ঞরা মনে করে এটা সঠিক নয়, এটা ওই যে সংসদে উত্থাপন করে ওটা পাশ করতে হবে। ওই যে আদালত যেটাই দিয়েছে ওটা সংসদে উত্থাপন করে পাশ করে তারপরে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। হ্যাঁ, আদালত যখন নির্দেশ দেয় তখন এটা অলঙ্ঘনীয়, কিন্তু ওই যে সংসদেই আলটিমেটলি এটা সংসদের মাধ্যমে, মানে যেখানে এটা করা হলো না সেটা কি পরে চ্যালেঞ্জ হতে পারে? এই নিয়ে এখন বহু তো হয়নি। বিতর্ক আছে। বিতর্ক হতে আছে তো পারে, সেটাই, হ্যাঁ। হতে পারে না? 2011 সালে যখন ওই সংবিধান ছাপা হয়, তখন আমাদের ওই যে আমাদের সুশীল যিনি ছিলেন, আমাদের আইনমন্ত্রী ছিলেন, তো শফিক উনি, সাহেব। হ্যাঁ, শফিক শফিক সাহেব, আহমেদ, উনি হ্যাঁ। এগুলো করেছেন এবং অনেকে ব্যাপকভাবে বিরোধিতা করেছে, এবং অনেকে বলেছে যে যেগুলো ওই যে উনি যেটা করেছেন, আদালতে যেগুলো রায় ছিল ওগুলোই তিনি সংবিধান অন্তর্ভুক্ত করে ফেলেছেন সংসদকে পাশ কাটিয়ে। এবং অনেকে দাবি করেন, এবং এটা আই থিঙ্ক স্টাডি, এটার গবেষণার দরকার, যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো আসলে আদালতের রায় ছিল কিনা সে নিয়ে প্রশ্ন আছে। অ্যান্ড তো এইরকম অনেক কিছু হয়েছে যেগুলো ওই যে আমাদের আদালতে, আশা করি এগুলো আদালতে কেউ গিয়ে এগুলো ওই যে খোলাসা করবে। আর ওই যে আপনি যে গণভোটের কথা বললেন, এই গণভোট কিন্তু সেই গণভোট নয় যেটা ওই যে 12ই ফেব্রুয়ারিতে জনগণ গণভোটের ব্যাপারে ভোট দিয়েছে, এই গণভোট নয়। এই গণভোট তো বিশেষ গণভোট। আর এই গণভোটটা হলো ওই যে সংবিধানের 142 অনুচ্ছেদে যে গণভোটের বিধান আছে, এই সংবিধানের ওই যে মুখবন্ধ, সংবিধানের 8 অনুচ্ছেদ, 48 অনুচ্ছেদ, 56 অনুচ্ছেদ, এরকম কতগুলো অনুচ্ছেদ বদলাইতে হইলে গণভোটের দরকার, ওটা ফিরে এসছে। কিন্তু যেটা 12ই ফেব্রুয়ারিতে যে গণভোট হয়েছে, সেটা কিন্তু হয়েছে একটা রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে, এবং যেটা গণভোটের মাধ্যমে ওই আদেশটা জনগণ অনুমোদন করেছে। মানে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হলো বলেই এটা ডিফারেন্ট ফ্রম অন্যান্য রেফারেন্ডাম? না, ওইটা তো ওই সংবিধান থেকে পঞ্চদশ সংশোধনীতে 142 অনুচ্ছেদ বাদ দিয়েছে,
ওই 142 অনুচ্ছেদটা ফিরিয়ে এনেছে ওই যে হাইকোর্টের রায়ের মাধ্যমে, যেটা সুপ্রিম কোর্ট ওই কনফার্ম করলো যে ওটার মাধ্যমে সংবিধান সংশোধনের জন্য এটা প্রযোজ্য। আর এই যে গণভোট যে 12 তারিখে হইলো, ওটার ওই যে গণভোটের মাধ্যমে ওই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার সেই অধিকার সংসদ পেল। কারণ তারা যদি শপথ নেয় যে সংবিধান সংশোধন পরিষদের সদস্য, তাহলে তারা ক্ষমতায়িত যে যে ওই যে গণভোটের মাধ্যমে ক্ষমতায়িত, তারা ওই যে মৌলিক কাঠামোগুলো, বেসিক স্ট্রাকচারগুলো পরিবর্তন করতে পারবে। ওইটা আপনারা খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছে। আমি মনে করি যে এটার ফলে যে 1/3 অফ দি কনস্টিটিউশন যেটা টাচই করা যেত না, সেটার উপরে আমি একটা কাজ করার অধিকার পেলাম, এবং সেটা এক ধরনের গণতান্ত্রিক অধিকার। ওটা চলে গিয়েছে, ওটা বাতিল। জি, ওইটা বলছি যে সেটা একটা বড় কাজ হয়েছে। কিন্তু তারপরে একটু আর 7 খ হইলো ওই যে পাকিস্তানি হালাল অ্যামেন্ডমেন্ট, যেটা একটু সরে আসি, সেটা হচ্ছে সংস্কার কমিশন, পরবর্তীতে ঐক্যমত্য কমিশন। আপনি তো ছিলেন সবগুলোতেই। প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়ে আলোচনা হয়েছে। জুলাই সনদ কার্যকর হলে এই জায়গায় স্বচ্ছতা নিশ্চিত করা যাবে? আমার যতটুকু মনে পড়ে, এখন তো একটু মেমোরি ফেডেড, আর আমরা তো বয়স্ক, আমরা তো জ্যেষ্ঠ নাগরিক, আমার যতটুকু মনে পড়ে যেটা ঐক্যমত্য হয়েছে সেটা হলো ওই যে সিনিয়র মোস্ট হবেন প্রধান বিচারপতি, আর ওখানে বিএনপির নোট অফিসার ছিল। ওনারা ওই ফ্লেক্সিবিলিটিটা চেয়েছেন যে কোনো একজনকে ওনারা প্রধান বিচারপতি করতে পারবেন। কিন্তু আমাদের যে ঐক্যমত্য হয়েছে, ঐক্যমত্যের ক্রাইটেরিয়াটা ছিল কি? ঐক্যমত্যের ক্রাইটেরিয়া ছিল অ্যাটলিস্ট 2/3 অফ দি পার্টিস, 30টার বেশি পার্টি, অ্যাটলিস্ট 2/3, এবং অনেক ক্ষেত্রে প্রায় সব দলই একমত হয়েছে। যেমন নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে সবাই একমত হয়েছে, আর অনেক ক্ষেত্রে কিন্তু 3/4, এবং বড় দলগুলোরও অধিকাংশ দল যেখানে একমত হয়েছে সেগুলোকেই ঐক্যমত্য হিসাবে ধরে নেওয়া হয়েছে। এরকম 84টা ঐক্যমত্যের বিষয়, তার মধ্যে 48টা হলো সংবিধান সংশোধন সংক্রান্ত। এই ধরনের একটা বিতর্ক যদি লাগে, তাহলে সংসদের কথাটা চূড়ান্ত হবে, নাকি কতগুলো দল এই ব্যাপারে মত দিয়েছিল সেটা? না, ওই যে এখন যদি সংসদ, ওই যে আমাদের ইন্টারপ্রিটেশন, আমাদের সাথে যারা আমাদেরকে পরামর্শ দিয়েছে বিচার, ওই যে আইনজ্ঞরা, তাদের মতামত হইল যেহেতু প্রায় 70% মানুষ রাষ্ট্রপতির আদেশটা অনুমোদন করেছে, তাই এই গণভোটটা বৈধ, এবং এই গণভোটের মাধ্যমে যে জনগণ যেই ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেটটা যদি মানা হয়, অর্থাৎ আমাদের সংসদ সদস্যরা যদি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়, একদিকে তো তারা তো শপথ নিয়েছে সংসদ সদস্য হিসেবে 5 বছরের জন্য, কিন্তু 180 কর্মদিবসের জন্য তারা যদি সংবিধান সংসদ পরিষদের সদস্য হিসাবে, ওটাই কিন্তু গণভোটে পাশ হয়েছে, তাহলে তাদের এই সংবিধানের মৌলিক পরিবর্তনের, মৌলিক বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো পরিবর্তনেরও তাদের অধিকার থাকবে। কিন্তু ওই শপথ তো নেয়নি। আমি এটাই প্রশ্ন করতে চাইছিলাম। হ্যাঁ, ওটার শপথ নেয় নাই, তো এখন অনিশ্চিত আমরা এখন কি হবে, পুরো বিষয়টা কি থাকবে, পুরো বিষয়টাই অনিশ্চিত। এখন পুরো বিষয়টা আমাদের ক্ষমতাসীন দল কিভাবে এটাকে তারা পরবর্তীতে উত্থাপন করে, পরবর্তীতে কিভাবে তারা এটা সমাধান করতে হবে। মিস্টার সারা হোসেন কি বলেন? শ্রদ্ধা সহকারে একটু দ্বিমত পোষণ করছি। আমরা এটা নিয়ে আগেও অনেক তর্ক বিতর্ক করেছি নিজেদের মধ্যে। এই গণভোট যেটা 12ই ফেব্রুয়ারিতে হলো, ওই রাষ্ট্রপতির আদেশ নিয়ে, আদেশের ভিত্তিতে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে যে আসলে রাষ্ট্রপতির সেরকম আদেশ দেওয়ার কোনো এখতিয়ার কোনোভাবে আছে কি না। আর দ্বিতীয়ত, এই গণভোটে যেসব প্রশ্ন রাখা হয়েছিল জনগণের সামনে, জনগণের কয়জন, বলা হচ্ছে যে 75% হ্যাঁ ভোট দিয়েছে, কিন্তু কি বুঝে হ্যাঁ ভোট দিয়েছে এটা নিয়ে কোনো জরিপ আমরা এখন পর্যন্ত চালানোর সাহস করছি না। কিন্তু আমার মনে হয় যারা ভোট দিয়েছে আমরাও বুঝি যে কিসের ভিত্তিতে ভোট দেওয়া হলো। অনেকে তো বুঝেও নাই যে কি প্রশ্নগুলো, এবং যেভাবে ওখানে প্রশ্নগুলো সাজানো হয়েছে এটা অনেক আগেকার কথা, এখন 6 মাস আগে ঘটনাগুলো ঘটে গেছে, কিন্তু মনে আছে হয়তোবা। আমার মনে হচ্ছে 4টি প্রশ্ন ছিল, একটির মধ্যে অনেক প্রশ্ন, আবার ওটার মধ্যে সাব প্রশ্ন, এবং এটা নিয়ে এই কথাটা উঠেছিল যখন 5ম সংশোধনীর এই মামলাটা চলছিল অ্যাপেলেট ডিভিশনে গত বছরে, তখন এই প্রশ্ন একবার এসছে, সেখানেই প্রশ্নটা এসছে যে কি করে আমরা 4টা প্রশ্ন নিয়ে একটা হ্যাঁ বা না দিব।
তর্কের খাতিরে এটা এসেছিল। তখন কিন্তু একজন আইনজীবী সেখানে বললেন যে না, এরকম কিন্তু আরও অনেক দেশে হয়েছে, তুরস্ক এরকম একটা গণভোট হয়েছে। এখন তুরস্ক যে কবে থেকে আমাদের জন্য একটা রোল মডেল হয়ে গেল গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আমি জানি না, কিন্তু ওই গণভোট নিয়ে ইতিমধ্যে তো অনেক প্রশ্ন তোলা হয়েছে যে গণভোটটা আসলে ওরকম কোনো ভিত তৈরি করেনি যে এটার বেসিসে আমরা এখন সংবিধান সংশোধন করে ফেলবো, ফারলেস আমরা বেসিক স্ট্রাকচার একদম পরিবর্তন করব। আমাদের খুব বেশি সময় নেই, কিন্তু তারপরে আমার একটু ওই যে প্রবল দ্বিমত আছে। তা তো আছেই। ওকে, শি ইজ মাই ফেভারিট, মানে আমার আইনজীবী, আমাদের সবারই ফেভারিট। ঠিক আছে, আমার আইনজীবীও, ওকে, আমার আইনজীবীও আমরা একত্রে বহু লড়াই করেছি সেই অতীতে। তো উনি যে বলছেন যে রাষ্ট্রপতির আদেশ দেওয়ার ক্ষমতা নেই, দ্যাট ইজ ট্রু, কিন্তু রাষ্ট্রপতি অনেকগুলো আরও কাজ করেছে। এই যে সংবিধান, যে সংসদে বাতিল করেছে, ওটার কি সংসদ বাতিল করতে হলে প্রধানমন্ত্রীর কিন্তু সেই সুপারিশে বাতিল করবে। তারপরে এই বিতর্কের তার মানে কি যে এই অধিকারগুলো এসছে গণ অভ্যুত্থানের ভিত্তিতে, জনগণের যে অভ্যুত্থান হলো তার ভিত্তিতে এটা এই সবগুলো। ইনফ্যাক্ট এখন যদি আমরা সংবিধানের কথা বলি, সংবিধানে যেটা সংবিধান যদি মেনে চলতে হয় তাহলে কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনও সম্ভব নয়, এবং শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, কারণ ওই যে ওটাই তো আমাদের সংবিধানে আছে। তো তাইলে এই যে গণ অভ্যুত্থান কিন্তু ওই যে জনগণের ওই যে মতামতের এটা প্রতিফলন। এই ব্যাপারে আমি আপনাকে আর বেশি সময় দিতে পারছি না, তার সাথে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, কারণ আগামীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে যদি আসে তাহলে তো প্রধান বিচারপতির একটা বিষয় থাকবে। এখন প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারটাও খুব স্পষ্ট হয়নি, সেইটা আমি আপনাকে আগে একটা প্রশ্ন করলাম যে ওইভাবে হবে কি না। তারপরে প্রধান বিচারপতি নিয়োগের স্বচ্ছতা যদি না থাকে তাহলে আমরা একটা পর্যায়ে বিতর্কিত হয়ে গেল, তখন আপনি করতে পারবেন না, এবং এই বিতর্ক এড়ানো যাবে কি না। কেন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের সময় জারি করা যে অধ্যাদেশ ছিল সচিবালয়, সে তো বাতিল করে দিয়েছে, এবং বিচারক নিয়োগের অধ্যাদেশ বাতিল করেছে। আবার এই শোতে, আমার এই শোতেই এসেছিল যারা সরকারি দলের একাধিক দায়িত্বশালী নেতা, বলেছেন বিচার বিভাগের উপরে সরকারের একটা কর্তৃত্ব থাকা দরকার, তাদের ফিলিং। এবং নির্বাহী বিভাগের কিছু না, এটা কি মনে করেন? এই বিতর্ক তো শেষ হয়নি না, এটা আমরা করতে চাইবে। এটা আমাদের, আপনি মূলত প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারটাই তো ঠিক করতে পারলেন না। শুনেন, আমাদের এই বিচার বিভাগের স্বাধীনতা, এটা আপনি যদি যুক্তফ্রন্টের সেই 21 দফা তার থেকে শুরু করেন, এবং সব রাজনৈতিক দলগুলো সব সময় এ অঙ্গীকার করে আসছে। এরপরে মাজদার হোসেন মামলা হয়েছে 1999-এ, সেখানে 12টা দিয়েছে, ডিরেকশন দিয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত, এবং সবাই বলেছে তারা বিচার বিভাগের স্বাধীন করতে চায়। এবং এই যে গণতন্ত্র হলো কি, গণতন্ত্রে পাহারাদার দরকার, মানে চেকস অ্যান্ড ব্যালেন্স। 3টে বিভাগ, এই যে আইনসভা, তার বিচার বিভাগ এবং এই যে আমাদের নির্বাহী বিভাগ, এগুলো একে অপরের উপর নজরদারিত্ব করবে। তারা যদি একটা আরেকটার যদি অধস্তন হয়, যেটা ট্রাম্প সাহেব করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু ওই যে নাগরিকের অধিকার হরণ হবে। তো এই যারা এটা বলছে, দিস ইজ ইল কনসিভড, ওই যে ভদ্রভাবে বলতে গেলে এটা কিন্তু এই যে অ্যাকুমুলেটেড যেই সব ধারণা মন্টেস্কো থেকে আরম্ভ করে, যে ডিভাইড অ্যান্ড ডিফিউজ পাওয়ার, যে যাতে যে নির্বাহী বিভাগের সবচেয়ে ক্ষমতাধর, তারা যাতে বিচার বিভাগ তাদের উপর নজরদারিত্ব রাখে, সংসদ তাদের নজরদারিত্ব রাখে, তারা যাতে জনগণের অধিকার হরণ করতে না পারে। তো যারা বিচার বিভাগের উপর তাদের ওই যে নির্বাহী বিভাগের ওই যে কর্তৃত্ব রাখা, দ্যাটস মোস্ট ডেঞ্জারাস, এবং ওইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আপনি যেটা বলছেন, এটা প্রায় সবগুলো দলেই, ওই যে জ্যেষ্ঠতম বিচারপতি হবে আমাদের প্রধান বিচারপতি, এটা বিএনপি এবং তার কতগুলো কয়েকটা দল, এটা আপনি জানেন, আপনি তো সেখানে ছিলেন, তারা এর নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু এটার মধ্যেই আমাদের কিন্তু ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু এইভাবে ম্যানিপুলেশন হয়েছে। সারা উচিত কি বলবেন? 1 মিনিটের মধ্যে শেষ করবেন কথা। না, 1 মিনিটের মধ্যেই বলছি যে বিচার ব্যবস্থার স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, এটা গণতন্ত্রের সাথে জড়িত একদম ওতপ্রোতভাবে, এবং এটা কি কোনোভাবে উপেক্ষা করা সম্ভব না। ধন্যবাদ।
যারা বদিউল আলম মজুমদার, ব্যারিস্টার সারা হোসেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ দিই। মানে খুবই জটিল একটা বিষয়ে আলোচনা করেছে, সময় পুরোপুরি পাওয়া যায়নি, আর একবারে হয়তো পুরোপুরি পরিষ্কার করাও যাবে না। তারপরেও যতখানি আলোকপাত করেছেন তার জন্যে ধন্যবাদ। আমি মনে করি দর্শক এটা উপভোগ করবে। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শেষ করব, একটা প্রশ্ন রেখে যাই আমি। নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে প্রধান কে? দুটোর মধ্যে সম্পর্ক কী? এমনি স্বাভাবিকভাবে বলবেন নির্বাহী বিভাগই তো সবচেয়ে ক্ষমতাশালী, তারাই দেশ চালায়, তারাই দেশ পরিচালনা করে। তাহলে বিচার বিভাগের কাজ কী? আমাদের এই দেশে বা এই উপমহাদেশে একসময় কাজী প্রথা ছিল। কাজী খুবই সাধারণ একজন মানুষ, উনি বাদশাহ আমদারকে সামন জানাতে পারতেন এবং বিচার করতে পারতেন, রায়ও দিতে পারতেন। এই যে কিছুদিন আগে পাকিস্তানে সর্বোচ্চ কোর্ট পাকিস্তানের সরকার বাতিল করে দিয়েছে, তখন কে বড়, নির্বাহী বিভাগ নাকি বিচার বিভাগ? আসলে এই প্রশ্ন রাজনীতিবিদদের এবং বিচার বিভাগের সঙ্গে যারা জড়িত আছেন তাদের মধ্যে স্পষ্ট হওয়া উচিত। আমি এরকম করে বুঝি, দুটোর মধ্যে সম্পর্কটা হচ্ছে দ্বান্দ্বিক, কখনো এটা বড় হবে, কখনো ওটা বড় হবে। সাধারণভাবে যদি বলি তাহলে দেশ পরিচালনার ব্যাপারটা নির্বাহী বিভাগের হাতেই, কিন্তু কোনো কোনো সময় দেশ পরিচালনার ক্ষেত্রে যদি বিভ্রান্তি হয়, যদি ভুল হয়, সংশোধনের দরকার হয়, তাহলে সেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই সংশোধন করবার এখতিয়ার রাখে। এটাই নিয়ম হওয়ার কথা। সারা পৃথিবীতে গণতন্ত্র চর্চার জন্য তাই হয়। আমরা এখানে কেবলমাত্র নির্বাহী বিভাগের সুপ্রিমেসি রাখবার জন্যে যদি বিচার বিভাগকে সাবঅর্ডিনেট করি, অধীনস্থ করি নির্বাহী বিভাগের, তাহলে গণতন্ত্র কখনো বিকশিত হবে না, স্বাধীন মত প্রকাশের কোনো সুযোগ থাকবে না, এবং আমরা যে জনগণের অধিকার, তার বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাচ্ছি তা হবে না। সেই দিক খেয়াল রেখেই আগামী দিনে, মানে যেহেতু এরকম এত বড় একটা ঐতিহাসিক রায় হয়েছে, তার বাস্তবায়ন করা যায়, তার প্রতি সবার দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আজকের মতো এই জি এগুলো কো-ইকুয়াল হওয়ার কথা, জি একে অপরের উপর নজর হ্যাঁ, রাখা, কো-ইকুয়াল, co-equal। সুন্দর বলেছেন। হ্যাঁ জি, আরও সুন্দর কথা বলেছে যে কো-ইকুয়াল, বাংলা কি করা যাবে? সমক্ষমতা সম্পন্ন। সমান ক্ষমতা সম্পন্ন, কিন্তু কোনো সময় কোনোটা বড় হতে পারে। হ্যাঁ। সেটা ন্যায্যতার প্রশ্নে, সেটা নীতির প্রশ্নে। দর্শক মণ্ডলী, এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।